29 জুন মঙ্গলবার রাত ৮টায় শামীম জাহেদি আছে এডিটর স্পিকে। জানিয়ে দিচ্ছি শিরোনাম। লকডাউনে কলকারখানা খোলা রাখার দাবি, ব্যবসায়ীদের যুক্তি শ্রমিকদের ছুটি দিলে করোনা সংক্রমণ ছড়াতে পারে। করোনায় সংক্রমণ ও মৃত্যু বাড়ছে, বিধিনিষেধ উপেক্ষা করে ঢাকা ছাড়ছে মানুষ, পথে ঘাটে ব্যাপক ভিড়। এসএসসি ও এইচএসসি পরীক্ষা নিয়ে দুশ্চিন্তায় শিক্ষার্থীরা, সশরীরে নেওয়ার পরিকল্পনা নিয়ে এগোচ্ছে শিক্ষা বোর্ড। বিশ লাখ পোশাক শ্রমিককে একসঙ্গে ছুটি দেওয়া হলে দেশের বিভিন্ন অঞ্চলে করোনা সংক্রমণ ছড়িয়ে পড়তে পারে। তাই কারখানা খোলা রেখে তাদের এক জায়গায় রাখার প্রয়োজন বলে মনে করছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। মঙ্গলবার সচিবালয়ে পোশাক শ্রমিকদের সঙ্গে এক বৈঠক শেষে একথা বলেন তিনি। বাণিজ্যমন্ত্রী বলেন, লকডাউনে গার্মেন্টস খোলা থাকবে কিনা সে সিদ্ধান্ত ক্যাবিনেট ডিভিশন থেকে নেওয়া হবে বলেও তিনি জানান। এ সময় তিনি বলেন, সামনে ঈদে পোশাক বেতন বোনাস ছাড়াও বিদেশি অর্ডার বিষয়ে রয়েছে এখানে। বৈঠকে তৈরি পোশাক শিল্পে কর্মরত মিড লেভেল ম্যানেজার ও কর্মকর্তাদের দক্ষতা বাড়াতে 3টি প্রফেশনাল কোর্সের চুক্তি সই করেছে ইপিবি এবং বিজিএমইএ, ইউনিভার্সিটি অফ ফ্যাশন অ্যান্ড টেকনোলজি। গতবারের অভিজ্ঞতা বলে যে 40 লক্ষ শ্রমিক গতবারের অভিজ্ঞতা বলে যে 40 লক্ষ শ্রমিককে কিন্তু আমরা ঢাকায় বা আশেপাশে রাখতে পারিনি। তারা কিন্তু সবাই সারা দেশে, সেই ঝিনাইদহ সাতক্ষীরা থেকে রংপুর থেকে শুরু করে কুড়িগ্রাম, সারা বাংলাদেশ ছড়িয়ে গেছে। তারপর যখন ফিরে আসবে তখন কিন্তু সারা দেশ থেকে তারা অসুস্থতা নিয়ে ফিরে আসার সম্ভাবনা রয়েছে। সো অ্যাটলিস্ট কনফাইন যদি রাখা যায় তাদের কোথাও, তাহলে হয়তো এই বিস্তৃতিটা কমবে। এই নিয়ে আমার সাথে যোগ দিচ্ছেন বিজিএমের সাবেক ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ নাসির বনানী থেকে। জনাব নাসির, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা শুনছিলাম ব্যবসায়ীরা দাবি করছেন এবারের যে সর্বাত্মক যে লকডাউনের কথা বলা হচ্ছে সেইখানে কলকারখানা খোলা রাখার দাবি জানানো হচ্ছে। একটা বড় যুক্তি হচ্ছে, শ্রমিকদের যদি ছুটি দেওয়া হয় তাহলে করোনা রোগ ছড়িয়ে পড়তে পারে বিভিন্নখানে। আমাকে কি শুনতে পাচ্ছেন আপনি? জি, আমি শুনতে পাচ্ছি। আবার আপনার প্রশ্নটা আবার একটু করবেন। ব্যবসায়ীদের পক্ষ থেকে বলা হচ্ছে, যদি লকডাউনে ছুটি না দেওয়া হয় তাহলে শ্রমিকরা বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়বে এবং এর ফলে করোনা সংক্রমণ আরও বাড়তে পারে। আমার যুক্তি হচ্ছে যে এই সময় যদি তারা এখানেই ঢাকায় থাকে তাহলে কি সমাধানটা হতো না? ধন্যবাদ আপনাকে। আমরা গতবারও যখন এই করোনা মহামারী শুরু হয়েছে, আমরা দেখেছি যে আমাদের শ্রমিকরা যদি যেখানে যে অবস্থানে আছে সেখানে যদি থাকে তারা কিন্তু নিরাপদে থাকে। তাদেরকে যখন ছুটি দেওয়া হয় তখন যানবাহন আছে বা নাই, কিভাবে পায়ে হেঁটে যুদ্ধ করে তারা কিন্তু বাড়িতে চলে যায়। আবার স্রোতের মতো কিন্তু তারা আবার ঢাকামুখী আশুলিয়ামুখী হয়ে যায়। তখন কিন্তু এই করোনার সংক্রমণটা স্প্রেড হওয়ার সম্ভাবনা থাকে সবচেয়ে বেশি। পাশাপাশি আপনার সামনে হলো আপনার কোরবানির ঈদ, এখানে আপনার বেতন, বোনাস, শিপমেন্ট, এবং এটা হলো একটা পিক সিজন। এই সিজনে যদি আপনার এই গার্মেন্টস ফ্যাক্টরিকে বন্ধ রাখা হয় তাহলে এটা আত্মঘাতী একটা ডিসিশন হবে বলে আমি মনে করি। আপনার এই শিল্পটা অন্যান্য ইন্ডাস্ট্রি, অন্যান্য ব্যবসার চেয়ে ভিন্ন একটা ইন্ডাস্ট্রি, আপনাকে সেটা মাথায় রাখতেই হবে। আপনার যদি আপনার একটা দোকানের সাথে যদি এই শিল্পকে তুলনা করা হয় সেটা কিন্তু ভুল হবে। আমরা চাই প্রতিটা জীবিকা মানুষের চলুক। আমরা মনে করি ৪০ লক্ষ শ্রমিকের সাথে ২ কোটি লোককে বাঁচতে হবে জীবন নিয়ে, আর জীবন যতক্ষণ থাকবে ততক্ষণ কিন্তু প্রয়োজন জীবিকার। এই জীবিকার জন্য আমরা সংগ্রাম করছি, আমরা বিভিন্ন চ্যালেঞ্জগুলো অতীত মোকাবেলা করছি। আমাদের এই ইন্ডাস্ট্রিটা একটা কমপ্লায়েন্স ইন্ডাস্ট্রি। আমরা জানি কিভাবে শ্রমিকদেরকে সুরক্ষা দিয়ে স্বাস্থ্যবিধি মেনে আপনার প্রোডাকশন করতে হয়, সেই প্রোটোকল আমরা মেনে কাজগুলো করছি। জনাব নাসির, আপনি বলছিলেন যে আসলে তারা এই সময় ছুটি দিলে তারা বাড়ি যাবে, কিন্তু সরকার যদি নিশ্চিত করে যে আসলে এই সময় মুভ করা যাবে না, তারা বেরোতে পারবে না ঢাকা থেকে, তারা কি তখন ঢাকা তাদের নিজস্ব বাসা আবাসস্থলে থাকবেন না?
না, আমি তো বললাম উদাহরণ দিয়েই। আপনি যদি বাসায়ও থাকে, তারা যেকোনো ভাবে চেষ্টা করছে গ্রামে পৌঁছে যাওয়ার জন্য। যদি ২ দিনও লাগে, তারা পথে, পথে কিন্তু ভাতের মোচা নিয়ে কিন্তু চলে যাবে। তারা গ্রামে পৌঁছানোর জন্য চেষ্টা করবে। আর ফ্যাক্টরি যদি খোলা থাকে, সেই ক্ষেত্রে সেটা হবে না। আমাদের মাননীয় বাণিজ্য মন্ত্রী সেদিন একটা উদাহরণ দিয়েছিলেন টকশোতে, আমার খুব ভালো লেগেছে। উনি বলেছিলেন, একটা সাপকে যদি আমি ঘরের কোনায় যদি বেঁধে রাখি, তাহলে সে সব ঘরের লোক, অন্য লোকদেরকে কিন্তু রিস্ক নেওয়ার, সেফ থাকার একটা সম্ভাবনা থাকে। আর যদি সাপকে ছেড়ে দেওয়া হয়, তখন কিন্তু এটা প্রতিটা মানুষ কিন্তু তখন রিস্কের মধ্যে পড়ে যায়। আমি মনে করি আমাদের সবাইকে এই বিষয়টা মাথায় নিয়ে আরেকটা বিষয় আমি আপনাকে বলতে চাই, সেটা হলো আমাদের এই শিল্পে এই পর্যন্ত যত সংক্রমণ রেট আপনি দেখবেন, সেখানে কিন্তু এই গার্মেন্টস এর পোশাক শ্রমিকদের সংক্রমণের রেট হলো সবচেয়ে কম। কারণ হলো তাদের বয়স হলো 18 থেকে 35 এর জি। মধ্যে। এই সময় মানুষের শরীরে কিন্তু ইমিউন সিস্টেমটা থাকে অনেক বেশি। পাশাপাশি তারা হার্ড পরিশ্রম করে। সেজন্য আমরা প্রটোকল গুলো মেইনটেইন করছি, আমরা স্বাস্থ্যবিধি মেনে চালাচ্ছি। সবগুলো মিলিয়ে আমি মনে করি এই লকডাউনের মধ্যে, যারা কঠোর লকডাউনে গার্মেন্টস শিল্পকে খোলা রাখা সবচেয়ে সমীচীন হবে। অনেক ধন্যবাদ জনাব নাসির। আপনি আমাদের সাথে থাকুন। আমরা এই মুহূর্তে আমাদের সাথে যোগ দিচ্ছেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী জনাব রুহুল হক। তার সাথে আমরা প্রশ্ন করতে চাই। আপনি আমাদের সাথে থাকবেন। জনাব আফম রুহুল হক, আপনি সাবেক স্বাস্থ্যমন্ত্রী শুধু নন, সংসদের স্বাস্থ্য মন্ত্রণালয় মন্ত্র বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির আপনি সভাপতি। আপনি করোনা প্রতিরোধ যে কমিটি করা হয়েছে দেশব্যাপী, সেই কমিটির একজন সদস্য বটে এবং আপনি একজন চিকিৎসক বটে। আপনার কাছে জানতে চাচ্ছি, এখন একটা দাবি বলা হচ্ছে যে যদি করোনা ভাইরাসকে নিয়ন্ত্রণ করতে চাওয়া হয়, তাহলে শ্রমিকদের ছুটি না দিয়ে কারখানা খোলা রাখা তাদের একটা দাবি। আপনি কি আসলে একমত কিনা? দেখুন, যেখানেই মানুষ মেলামেশা করবে সেখানে মানুষের সংক্রমণ হবেই, যেখানেই হোক। তবে আমাদের ভাই যে কথা বলছিলেন, যে ইয়াং জেনারেশন যারা কলকারখানায় কাজ করে, তাদের বয়স কম এবং তাদের ইমিউন বা রেসিস্টেন্স যদি ডিজিজ একটু বেশি, এটি সত্যি। এবং সেইটা তারপরেও তারা তো পুরোপুরি স্বাস্থ্যবিধি মেনে কাজ করতে চান, কিন্তু হয়ে ওঠে না। সুতরাং কিছুটা অ্যাডভান্টেজ তারা পেতে পারে এবং পাবেনও, আগেও পেয়েছেন, সেটাই বোঝা যাচ্ছে। সুতরাং আমরা মনে করছি যে যদি বন্ধ করতে পারলে তো সবচেয়ে তো ভালো হতো, কিন্তু জীবন জীবিকা দুটোকেই সমন্বয় করতে হবে। এখন ওখানে যদি দেখা যায় সংক্রমণের হার বেড়ে যায় ২-১ দিনের মধ্যে, তাহলে তো অবশ্যই কমপ্লিট বন্ধ করতে হবে। আর তা যদি না হয়, যদি মোটামুটি যেমন আছে, ওনারা বলছেন 1 or 2% নাকি সংক্রমণ হয়। তো সেইরকম যদি হয়, তাহলে খোলা রাখা যেতে পারে। তবে এটাকে আমার মনে হয় মনিটরিং দরকার। র‍্যাপিড অ্যান্টিজেন টেস্ট এর মধ্যে এটা মনিটরিং করা সম্ভব। এবং এটা যদি সঠিকভাবে করা যায়, তাহলে বোঝা যাবে ঠিক হচ্ছে কিনা। তো সেই বিষয়টি আমরা শুধু বললে হবে না, কাজটা করতে হবে। এ সেই জায়গাটা যদি করেন, তাহলে আমার মনে হয় জীবন জীবিকার সমন্বয়টা আ জরুরি। এটাকে আমরা 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 কি বলে আমরা অবহেলা করছি। তো সেই জায়গাটা আমাদের চেষ্টা করা উচিত যে সমন্বয়টা করতে পারি কতটুকু। ধন্যবাদ। এইভাবে আমি জনাব নাসির, আমি আপনার কাছে আরেকটা প্রশ্ন করছি যে ব্যালেন্সের কথা বলা হচ্ছে, যে সমন্বয়ের কথা বলা হচ্ছে জীবন এবং জীবিকার, সেই জায়গাটা বিজিএম এর পক্ষ থেকে বা ব্যবসায়ীদের পক্ষ থেকে কতটা সম্ভব স্বাস্থ্যবিধি মেনে চলা? কঠোরভাবে স্বাস্থ্যবিধি আসলে মানা সম্ভব কিনা? আমরা দেখতে পাচ্ছি আপনার জীবিকার কাছে হার মানছে জীবনের ভয়। মানুষ জীবিকার কারণে স্বাস্থ্যবিধি মানছে না। কিন্তু সেই জায়গাটায় আমার একটা সাজেশন হলো, যদি যেভাবে লকডাউনের কথা চিন্তা করা হচ্ছে, ঠিক সেভাবে যদি সারা দেশে বিভিন্ন পুলিশ, আ বিজিবি এবং সেনাবাহিনী দিয়ে যে মানুষকে যদি উদ্বুদ্ধ করা হয়, মানুষকে যদি বাধ্য করা হয় মাস্ক পরার জন্য, স্বাস্থ্যবিধি মানার জন্য, জি। সেই জায়গাটা বেশি ফল দিত বলে আমার বিশ্বাস। কারণ আবার আরেকটা বিষয় আছে, অনেক মানুষ আছে যারা দরিদ্র, যারা মাস্ক কেনার সামর্থ্য নাই, তাদেরকে যদি ফ্রি মাস্কগুলো দেওয়া যায়, বিভিন্ন স্বেচ্ছাসেবী বিত্তবান লোকজন, বিভিন্ন সংগঠন যদি মাস্কগুলো বিতরণ করে এবং লকডাউন না করে যদি স্বাস্থ্যবিধি মানার জন্য বেশি পরিমাণে উদ্বুদ্ধ করা, জরিমানা করা, বাধ্য করা, সেই জায়গাটায় যদি এমফাসাইজ করা হয়, আমার মনে হয় রেজাল্টটা ইকোনমির জন্য, দেশের জন্য অনেক ভালো হতো। অনেক ধন্যবাদ। জনাব রুহুল হক, আপনার কাছে আমি আরেকটা বিষয় প্রশ্ন করতে চাচ্ছি। সেই বিষয়টা হচ্ছে যে আমরা বলছি যে একটা লকডাউন দরকার, খুব কঠোর লকডাউন দরকার, তাহলে হয়তো এই সমস্যার সমাধান হবে। এটাও সত্য কথা যে এই লকডাউন স্থায়ী কোনো সমাধান আসবে না। আসলে কতদিনের জন্য আমরা এই লকডাউন যদি কঠোরভাবে
মেনে চলি অবস্থার পরিবর্তন হতে পারে? 7 দিন, 15 দিন, কতদিন? দেখুন, স্ট্যান্ডার্ড প্রসিডিওর হচ্ছে মিনিমাম 15 ডেজ, 2 সপ্তাহ কমে হয় না। 7 দিনে তো ব্রেকডাউন করে না আর কি, যে ট্রান্সমিশন লাইন। তো আমরা তো চিকিৎসক হিসেবে বলবো মিনিমাম 14 ডেজ, 14 ডেজ, 15 ডেজ। তো সেইটা তো যদি সপ্তাহে সফলভাবে করতে পারি তাহলে আমার মনে হয় ভালো হবে। আমি আপনাদের সাথে যখন কথা বলছি তখন গত 3 ঘন্টা ধরে আমি নওগাঁতে যুক্ত আছি, এখনো যাচ্ছি অন্য জি। আহ, আহ, টেলিফোনের মাধ্যমে। সেখানে যে প্রিপারেশন শুনছি, আমাদের সাইন দাদা আছেন এবং অন্যান্য মন্ত্রী মহোদয় সহ সকলের সাথে কথা হয়েছে আমরা গত 3 ঘন্টা ধরে। এখানে ডিসি সাহেবের, সিইও একেবারে নিচের নেতৃবৃন্দের সাথে যেভাবে কথা হয়েছে, আমাদের আওয়ামী লীগের সকলের সাথে, তাতে মনে হয়েছে সারা দেশে যদি এরকম প্রিপারেশন হয় এবং সকলেই ভলেন্টিয়ার জোগাড় করেছেন, ওয়ার্ড কমিটির লোকজনকে জোগাড় করেছেন, ইমাম এবং অন্যান্যদের জোগাড় করেছেন, টিচারদেরকে, সেইভাবে যদি তারা নামতে পারেন, সাথে আমাদের আর্মি বিডিআর ভাইয়েরা যদি থাকেন, তাহলে মানুষকে মোবিলাইজ করা সম্ভব। প্রথম 2-1 দিন করে যেন আবার শিথিল না হয়ে যায়। এবং যে কথা বলছিলেন ভাই, যে হ্যাঁ, দরকার টাইম করতে হবে, দরকার শাস্তি দিতে হবে। আমাদের মানুষ কিছু শাস্তি না পেলে বুঝতে চায় না যে না, এটা করা দরকার। তো সেই জন্য আমি মনে করি ইটস ভেরি ইম্পর্টেন্ট। আমি যারা আপনারা শুনছেন, জনগণ, আপনাদের কাছে বলবো, দেখুন, উই আর অলমোস্ট এট দ্য এন্ড অফ দ্য হলিডে। একেবারে লাস্ট রিপোর্ট হিসেবে কিন্তু নেত্রী এই এই লকডাউন বা শাটডাউন যাই বলেন ডিক্লেয়ার করেছেন। দয়া করে দয়া করে মাস্ক পরুন, দয়া করে হাত ধুন, দয়া করে বাড়ি থাকুন, দরকার না হলে বাইরে বেরোবেন না, দয়া করে দোকানপাটগুলো বন্ধ রাখুন। তাহলে কিন্তু আমরা এই কাজ করতে পারবো। যদি এটাকে বন্ধ করতে না পারি, কিন্তু আবারও কিন্তু এই লকডাউন শাটডাউন যাই বলেন বা হয়তো বা কারফিউ দিতে হতে পারে। সুতরাং জনগণের প্রতি আমার আহ্বান, প্লিজ দয়া করে দয়া করে আপনারা এই নীতিগুলো মেনে চলুন। 7 দিন একটু কষ্ট করুন এবং আমাদের ভলান্টিয়ার বাইরে যে নিশ্চয়ই যে সকল ভাইয়েরা খাদ্যের অসুবিধা হবে, অন্য কোনো অসুবিধা হবে, সেগুলো তাদেরকে দেখবেন। আমাকে ওখান থেকে যে আলোচনার মধ্যে উঠে এসছে যে না, আমাদের সেই 10 বছরের প্রেসক্রিপশন কি হাতে করে নিয়ে লোকে বেরিয়ে আসে যে আমি তরমুজ কিনতে যাচ্ছি। 10 বছরের প্রেসক্রিপশন হাতে করে নিয়ে আসলে শাস্তি হওয়া উচিত। এটা বুঝতে হবে আর কি। তাই ইট শুড বি লাইক দ্যাট। আমি যারা শুনছেন তাদেরকে বলবো যে 7-8 বছরের একটা প্রেসক্রিপশন নিয়ে এসে ওনারা বলছিলেন, যে পুলিশ বলছিলেন যে আমরা কি করে বলবো। তো আমি আমি মনে করি চিকিৎসক হিসেবে যদি সে 5-7 বছরের প্রেসক্রিপশন একটি হাতে নিয়ে বেরিয়ে আসে, আপনারা এটাকে বন্ধ করুন। বাদ বাকি আমাদের চিকিৎসক বৃন্দ সেখানে যোগাযোগ করুন, তারা দে উইল টেক কেয়ার। সকল জায়গায় চিকিৎসক বৃন্দ আছে, তাদেরকে বেরোতে দেবেন না এবং এরকম করে ভাবে আসলে তাদেরকে আপনারা আমাদের ডাক্তারদের হাতে সুপর্দ করুন। দে উইল বি এবল টু টেক কেয়ার। তো এইসব অজুহাত দিয়ে, এই নানান বাহানা দিয়ে লকডাউনকে অকৃতকার্য করার যে প্রচেষ্টা, সেটি যেন আমরা অসফল করতে না দেই। সেজন্য সকলের প্রতি আমার আহ্বান থাকবে। অনেক ধন্যবাদ জনাব রুহুল হক, জনাব নাসির, আপনাকে ধন্যবাদ। এই কথা সত্য যে আসলে সবাই যদি স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে চলে, তাহলে হয়তো এত কঠোর লকডাউনের প্রয়োজন নেই। ধন্যবাদ আপনাদেরকে। করোনায় সংক্রমণ এবং মৃত্যু বাড়ছেই, বিধিনিষেধ উপেক্ষা করে ঢাকা ছাড়ছে মানুষ, পথে ঘাটে ব্যাপক ভিড়। করোনা পরিস্থিতি ও টিকা কর্মসূচি নিয়ে আলোচনা করতে আমাদের সাথে যোগ দিচ্ছেন বাংলাদেশ সোসাইটি অফ মেডিসিনের মহাসচিব এবং মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ আহমেদুল কবির। জনাব কবির, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা গত কয়েকদিনের সংক্রমণ এবং মৃত্যুর হার দেখছি যে অসংখ্য এই মৃত্যুর হার এবং সংক্রমণ হার বেড়ে গেছে এবং এর অধিকাংশই ঢাকার বাইরে। এর মূল কারণটা কি এবং কেন এই মৃত্যুকে থামানো যাচ্ছে না? দেখুন, বিষয়টি হচ্ছে যে আপনি যেটি বললেন, এটি মৃত্যুকে থামানো যাচ্ছে না বা মৃত্যুর হার অনেক বেশি। যেমন আজকে সকালে আমি কথা বললাম রাজশাহীর সঙ্গে। রাজশাহী মেডিকেল কলেজে এখন রোগী ভর্তির সংখ্যা হচ্ছে 450 অর মোর। তো ওরা সেই রোগীগুলোকেই ভর্তি দিতে পারছে যাদের অক্সিজেন স্যাচুরেশন অনেক কম, মানে হচ্ছে 90-র নিচে যেটি, বা 90 ক্লোজ, তাদেরকে ভর্তি দিতে পারছে। কিন্তু পটেনশিয়ালি যাদেরকে ভর্তি দেওয়া দরকার তাদেরকেও কিন্তু তারা ভর্তি দিতে পারছে না, যেহেতু রোগীর সংখ্যা অনেক বেশি। তাহলে জিনিসটা অনুমেয় হচ্ছে যে তারা শুধু খুব রিস্কি পেশেন্ট, যাদের এই মুহূর্তে অক্সিজেন লাগবে তাদেরকে ভর্তি দিতে পারছে, কিছুক্ষণ পরে অক্সিজেন লাগবে সেই রোগীকে কিন্তু তারা ভর্তি দিতে পারছে না। যে কারণে গতকালকে আপনি দেখেছেন যে রাজশাহীতে রেকর্ড পরিমাণ ডেথ হয়েছে, একদিনে 25 জন মারা গেছে। এখন এটি দেখছি আমরা যে ঢাকার বাইরে সমস্ত জেলাতে কিন্তু সমানে এই রোগীর সংখ্যা বেড়ে যাচ্ছে। আহ, এখন কিন্তু ঢাকা শহরও কিন্তু আক্রান্ত হয়ে গেছে। আপনি শুধু বাইরের কথা চিন্তা করলে হবে না, ঢাকার সমস্ত হাসপাতালগুলো কিন্তু রোগীতে এখন একদম ভরে গেছে। এবং প্রতিদিন যে হারে রোগী আসছে, এইরকম যদি বৃদ্ধি হতে থাকে, আগামী 2-3 দিন পরে দেখবেন ঢাকাতেও কোনো সিট কিন্তু থাকবে না।
এবং আমি যখন জি জি আমি যে আরেকটা বিষয় প্রশ্ন করতে চাচ্ছি যে একটু টিকা নিয়ে কথা বলতে চাই আপনার সাথে। আজকে আমরা জেনেছি যে আগামী মাস থেকে আহ, টিকার সংখ্যা বেড়ে যাবে, বাংলাদেশে প্রাপ্ততা বেড়ে যাবে, এবং এবং অগ্রাধিকার ভিত্তিতে লোক ঠিক করা হচ্ছে কাকে দেওয়া যাবে। একটা অগ্রাধিকার এসছে যারা বিদেশি শ্রমিক যারা বাংলাদেশ থেকে যেতে চাচ্ছেন তাদেরকে দেওয়া যেতে পারে, এটা একটা অগ্রাধিকার আছে। এবং আরও বলা হচ্ছে শিক্ষার্থীদের ক্ষেত্রে এবং শিক্ষা প্রতিষ্ঠানে যারা কাজ করছেন তাদের ক্ষেত্রেও বলা হচ্ছে। এই যে প্রায়োরিটি, এটা কিভাবে ঠিক করা উচিত বা কিভাবে করা যেতে পারে? দেখুন, এটা একটু সাইন্টিফিক্যালি চিন্তা ভাবনা করে ভাইরাসের ডিনামিক্স বুঝে পলিসি মেক করা উচিত। কারণ হচ্ছে আপনি যদি ডাব্লিউএইচওর যিনি প্রধান ওনার কথাটি ধরেন যে আনলেস এভরিওয়ান ইজ সেফ নো ওয়ান ইজ সেফ, অ্যাবসলিউটলি। কথাটি হচ্ছে যে আপনি প্রায়োরিটি ঠিক করে আপনার লাভ কি। প্রথমত হচ্ছে যে আপনি এখন দেখেন ইউএস এর যেই পকেটগুলোতে ভ্যাকসিনেটেড করা ছিল না সেই পকেটগুলিতে কিন্তু ইনভেশন অনেক বেশি। ডেল্টা ভেরিয়েন্ট বলেন, গামা ভেরিয়েন্ট, তাদের কিন্তু নন ভ্যাকসিনেটেড এরিয়াতে প্রচুর কোভিড পেশেন্ট ঢুকছে। এখন এইটা আরেকটা প্রবলেম যেটা হচ্ছে আমরা খুব অবাক হচ্ছি যে এখন যারা আমরা সংক্রমিত, যেহেতু আমরা ফিল্ডে কাজ করি, সরাসরি রুগী দেখি, যারা গত বছর সংক্রমিত হয়েছিলেন এরা আবার সংক্রমিত হচ্ছে, মানে দ্বিতীয়বার তৃতীয়বারও কিন্তু রুগীরা আক্রান্ত হচ্ছে। তার মানে বিষয়টা খুব ক্লিয়ারলি বুঝতে হবে। আপনাকে ভ্যাকসিন একটি জনগোষ্ঠীকে দিয়ে আপনি দীর্ঘদিন পরে আবার দিলেন, তাহলে আগে যাদেরকে দিচ্ছেন তাদেরও ইমিউনিটি কিন্তু কমে যাচ্ছে। তার মানে আপনাকে যেটি করতে হবে মানুষকে একসঙ্গে টিকা দেওয়ার ব্যবস্থা করতে হবে। আপনি আজকে 10 জন, 6 মাস পরে 10 জন, আর 6 মাস পরে আর 10 জন, ওই যে 1 বছর আগে 10 জন দিয়েছিলেন তাদেরকে আবার বুস্টার ডোজের সময় কিন্তু চলে আসবে। তাহলে এতে কিন্তু আপনি পুরো জনগণকে কিন্তু সুরক্ষিত করতে পারবেন না। আপনার প্ল্যানিংটা হওয়া উচিত যখন টিকাটি আসবে সমগ্র জনগোষ্ঠীকে যাতে টিকার আওতায় আনা যায় সেই ব্যবস্থা করবার জন্য প্রয়োজনীয় দেশে টিকা তৈরি করতে হবে। আদারওয়াইজ আসলে কিন্তু আমাদের যেই সমস্যাটি রয়ে গেছে সেটি কিন্তু দীর্ঘায়িত হবে। এটি থেকে আপনার বেরোবার কোনো রাস্তা নেই। ডাক্তার কবির, আমি আরেকটা বিষয় আপনাকে জানতে চাচ্ছি, যেহেতু টিকার কার্যকারিতা নিয়ে কথা বলছিলেন। আজ বিদেশি গণমাধ্যমে বরাত দিয়ে বাংলাদেশের সংবাদ মাধ্যমে বলা হচ্ছে যে কেউ কেউ বলছেন যে টিকার মিক্সড ডোজ, অর্থাৎ প্রথম ডোজ একটি কোম্পানি, দ্বিতীয় ডোজ আরেকটি কোম্পানি নেওয়া যেতে পারে, এতে আহ, এর ফলাফল একটা ভালো অ্যান্টিবডি তৈরি হয় দ্রুত। এইসব বিষয় আসলে খুবই প্রাথমিক হয়তো গবেষণা, কিন্তু এগুলো ভাবছেন কিনা? কারণ বাংলাদেশে যখন টিকা প্রাপ্তিতার কথা বলা হচ্ছে, একসাথে হয়তো বেশি টিকা নাও পাওয়া যেতে পারে, তখন এই বিষয়গুলো আপনারা চিন্তা করছেন কিনা আসলে? ডেফিনেটলি মিক্স জ্যাবের কথা এখন চিন্তাই করতে হবে, কারণ আমরা কিছু অ্যাস্ট্রাজেনেকা পেয়েছিলাম, তারপরে এখন আসছে মডার্না, তারপর কিছু ফাইজার, যেখান থেকে আমরা টিকা পাই আমরাও একটি গবেষণার মাধ্যমে ক্লিনিক্যাল ট্রায়ালের মাধ্যমে ডেফিনেটলি মিক্স করে আমরা দেখতে পারি, যেহেতু কিছু জায়গায় ভালো রেজাল্ট পাওয়া যাচ্ছে। কারণ আমরা একটা গোষ্ঠীকে ভ্যাকসিন দিয়ে ওটি পাচ্ছি না বলে বসে না থেকে জি। দ্বিতীয় ডোজ অন্য টিকা দিয়ে আমরা ট্রায়ালের আন্ডারে ডেফিনেটলি দিতে পারি। ইতিমধ্যে কিন্তু বেশ কয়েক জায়গায় এটি প্রমাণিত হয়েছে যে দ্বিতীয় ডোজের টিকা দিলে পরেও এটি এটি ফলপ্রসূ রেজাল্ট পাওয়া যাচ্ছে। এখন দুটি জিনিস নেওয়া উচিত আমাদের। যারা এই ডিসিশন নিচ্ছেন তাদেরকে বুঝতে হবে আপনাকে এখান থেকে যদি, যেমন যে লকডাউনটির কথা কালকে থেকে বলা হচ্ছে, বিশাল একটি শাটডাউনের কথা বলা হচ্ছে, জি। এটিতে কেন আমরা যেতে বাধ্য হলাম? আমাদের দেশের আর্থসামাজিক অবস্থায় আপনি যেখানে একজনের সঙ্গে একজনের গা লেগে থাকে, আপনি লকডাউন বলেন, শাটডাউন বলেন, আর যাই বলেন, মানুষকে কিন্তু আপনি খুব বেশি দূরে সরাতে পারবেন না। আপনি কারফিউ দেন, যত কিছুই বলেন, তারা ওই পাড়া মহল্লায় বা বিভিন্ন জায়গায় গিয়ে জড়সড় হয়ে তারা এই কাজগুলি করবে, এবং সংক্রমণটাকে যদি না আমরা একই সঙ্গে যে স্বাস্থ্যবিধিগুলি রয়েছে, আমি বারবার বলেছি যে ব্যারিয়ার যেটি, এদেরকে ইউনিভার্সালি যদি মাস্ক পরানো যেত, এই যে কতদিন আমাদের লকডাউন ছিল 81 দিন, আমরা কিন্তু আজকের এই অবস্থাটা দেখতে হতো না আমাদের। কিন্তু এখন আমরা যে শাটডাউনটা কালকে যাচ্ছি তার সঙ্গে যদি এই উপকরণগুলো যদি সংযোজিত না হয়, যেটি একটি মানুষ থেকে আরেকটি মানুষে ছড়াচ্ছে, সেটি যদি আমরা না করি তাহলে এটারও কিন্তু কার্যকর ফলাফল পাওয়া খুব ডিফিকাল্ট হবে। আর যেটি খুব জরুরি আমি মনে করি, সব জায়গা থেকে আমাদের কিন্তু একটা এক্সিট পলিসি থাকা উচিত। আমরা ক্লিনিক্যাল ট্রায়াল হোক যেভাবে হোক, এমনও হতে পারে যে আমাদের যদি সিঙ্গেল ডোজ ভ্যাকসিন হয়, যেমন মালয়েশিয়াতে একটা ভ্যাকসিন আছে যেটা ক্যানসিনো বলা হয়, যেটা জনসন অ্যান্ড জনসনের মতো, এগুলো কিন্তু সিঙ্গেল ডোজ ভ্যাকসিন। একটা ডোজ দেওয়ার পর আপনি আবার খুঁজে বেড়াতে হবে না ওই লোককে কোথায় আছে। রাইট। সোজা কথা হচ্ছে আপনাকে দুইটা ওয়েতে এই ভ্যাকসিন, এই কোভিড থেকে আপনি বাঁচার উপায়। একটি হচ্ছে সমগ্র জনগোষ্ঠীর 60 থেকে 70% একই সঙ্গে, আমি কিন্তু বলছি কথাটি খুব গুরুত্ব দিয়ে যে 60-80% যাই বলছি, একই সঙ্গে কিন্তু হতে হবে। আজকে ধরেন আপনি 10%, 6 মাস পরে আবার 10%, জি।
তাহলে আগের 10%ও কিন্তু রিইনফেক্টেড এই হবে আসলে আবার। কোনো কাজে আসবে না। অনেক যাই অনেক করতে হবে অনেক ধন্যবাদ সামগ্রিকভাবে। জনাব আহমেদুল কবির আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। ভবিষ্যতে আমরা আবারও কথা বলবো আপনার সাথে। এসএসসি এবং এইচএসসি পরীক্ষা সরাসরি নেওয়ার পরিকল্পনা নিয়েই এগোচ্ছে শিক্ষা বোর্ড। সেই সঙ্গে পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট দেওয়ার চিন্তাও করছে বোর্ড। এদিকে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে আগামী 31 জুলাই পর্যন্ত ছুটি বাড়ানো হয়েছে। এ নিয়ে কথা বলতে বনানী থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধুরী। রাশেদা কে চৌধুরী, আপনাকে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে। আজকে আমরা যখন আলোচনা করছি তখন এসএসসি এবং এইচএসসি পরীক্ষা নিয়ে সবচেয়ে দুশ্চিন্তা আছেন শিক্ষার্থী এবং তাদের অভিভাবকরা। এখনো ঠিক সিদ্ধান্ত নেওয়া হয়নি কিভাবে তাদের মূল্যায়ন করা হবে। এই যে সংকট, এই সংকট থেকে উত্তরণের একটা বড় সংকট হচ্ছে যে আমি যদি এসএসসি পরীক্ষার কথা বলি, সেটা ফেব্রুয়ারি মাসে হওয়ার কথা ছিল, 1 ফেব্রুয়ারি। সেটা এখনো হয়নি। এই বছর পরীক্ষা নেওয়ার মতো বা কি পরিস্থিতি হবে কেউ জানে না, কিন্তু আবার একই সাথে পেছনে যে আরেকটি ব্যাচ তারাও সামনে এগোচ্ছে। এই অবস্থায় আসলে আপনার কি মনে হয় সরকারের বা কর্তৃপক্ষের কোন দিকে চিন্তা ভাবনা করা উচিত? দেখুন, অনেক ধন্যবাদ ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনকেও আজকে আমাকে এখানে ডাকার জন্য। যেটা বিষয়টা হলো, আর মাঠে ময়দানের কথা একটু ভাবতে হবে, স্বাস্থ্যবিধির কথা তো ভাবতেই হবে, কিন্তু স্বাস্থ্যবিধির কথায় আমরা তো সবকিছুকেই পিছিয়ে দিয়েছি। দেখেন, পুরো শিক্ষা ব্যবস্থা এক ধরনের জট পাকিয়ে গেছে, এক ধরনের স্থবিরতার মধ্যে চলে এসেছি আমরা। কোনোভাবেই কিছুতেই শিক্ষা প্রতিষ্ঠান যেভাবে খোলা যাচ্ছে না, আমাদের পরীক্ষা পদ্ধতি, মূল্যায়ন সবকিছুই কিন্তু থমকে গেছে। যেটা আপনি বললেন, এসএসসি আর এইচএসসি, এই দুটো পরীক্ষা কিন্তু শিক্ষার্থীদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাদের আগামীর পথে যাত্রা। সেই জায়গা থেকেই কিন্তু আমরা অনেকখানি থমকে গেলাম, সিদ্ধান্ত নিতে পারছি না। আমরা সিদ্ধান্ত এই মুহূর্তে যেভাবে পরীক্ষা নেওয়ার পরিকল্পনা করছেন মন্ত্রণালয়, নিশ্চয়ই তারা স্বাস্থ্যবিধি মেনে সেইভাবেই করবেন, কিন্তু এখানে সারা বাংলাদেশের সকল এসএসসি শিক্ষার্থীর কথা ভাবতে হবে, এইচএসসি শিক্ষার্থীর কথা ভাবতে হবে। তারা কেন্দ্রে আসবেন কিভাবে? গ্রামে গঞ্জে চলে গেছে বেশিরভাগ, মেয়েরা হয়তো আসতেই পারবে না। এই সব বিষয়গুলো কিন্তু বিবেচনা করতে হবে সরকারকে। এবং যখন আমরা ঘটনাটা যেটা হয়েছে, এখন তো এই মুহূর্তে কোনোভাবেই শিক্ষা প্রতিষ্ঠান খোলা বিশ্ব স্বাস্থ্য সংস্থার দিক নির্দেশনা অনুযায়ীও নয়। কিন্তু যখন আমাদের 5% নিচে ছিল সংক্রমণের হার, তখন তো আমরা চেষ্টা করিনি। এই অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি 5টি মাস আমরা কিন্তু চেষ্টা করিনি, করে দেখতে পারতাম। সেখানেই আমরা অনেকখানি পিছিয়ে গেলাম, দুঃখজনক হলেও সত্য। ধন্যবাদ রাশেদা কে চৌধুরী, আমাদের সাথেই থাকুন আপনি। আমার সাথে এই মুহূর্তে যোগ দিচ্ছেন ঢাকা বোর্ডের চেয়ারম্যান এবং আন্তঃশিক্ষা বোর্ডের সমন্বয়ক অধ্যাপক নেহাল আহমেদ। জনাব আহমেদ, আপনার কাছে প্রশ্ন। আপনি আমাদের সাথে যোগ দেওয়ার আগে আমরা কথা বলছিলাম যে সংকট মূলত এসএসসি এবং এইচএসসি পরীক্ষার্থীদের নিয়ে। সেই বিষয়ে আপনার কাছে সর্বশেষ জানতে চাই, কি চিন্তা করছেন আপনারা তাদের মূল্যায়নের ব্যাপারে? ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। এখন যে করোনাকালীন পরিস্থিতিতে আমরা একটা সারা বিশ্বই, বিশেষ করে বাংলাদেশের অবস্থা তো খুবই সংকটজনক অবস্থায় আছে। আমাদের যে পরিকল্পনা ছিল যে আমরা এসএসসির জন্য 60 কর্মদিবস এবং এইচএসসির জন্য 84 কর্মদিবস ক্লাস নেব, তারপর আমরা পরীক্ষাটা নেব এবং সংক্ষিপ্ত সিলেবাসে। সিদ্ধান্তটা এখন পর্যন্ত সেটাই আছে এবং আমরা সর্বশেষ পর্যন্ত চেষ্টা করব পরীক্ষাটা যাতে নেওয়া যায়, যদি করোনা পরিস্থিতি আমাদের সহনীয় পর্যায়ে থাকে, ফিরে আসে। কিন্তু এটা তো সত্য যে আমরা এখন বুঝতে পারছি না, আমরা অপেক্ষা করছি করোনা পরিস্থিতি সহনীয় হওয়ার জন্য। যদি আমরা না পারি, আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় কিন্তু আপনাদেরকে মিডিয়ার মাধ্যমে জানানোর চেষ্টা করেছেন, যদি আমরা করোনা পরিস্থিতির উন্নতি না ঘটে, এরকম ভয়ঙ্কর পরিস্থিতি থাকে, তাহলে তো আমরা পরীক্ষাটা নিতে পারবো না। এটা তো পাবলিক পরীক্ষা। এটা ধরেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের 100 একটা বিভাগে 100 বা 150 ছাত্র থাকে, তারা হয়তো বা পরীক্ষা দিতে পারে, কিন্তু আমাদের তো পাবলিক পরীক্ষা। এসএসসি তে প্রায় 23 লাখের উপরে পরীক্ষার্থী, এইচএসসি তে 18 লাখের উপরে পরীক্ষার্থী সারা বাংলাদেশে, এবং সারা বাংলাদেশের প্রসপেক্টে এটা আমাদের জন্য খুবই কঠিন হয়ে যাবে। সেই পরিস্থিতি যদি এখন যে অবস্থা চলছে একই অবস্থা চলমান থাকে, তখন আমাদের বিকল্প পথে হাঁটতে হবে। এবং আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় আপনাদেরকে একটা ধারণা দিয়েছেন, সেই বিকল্প পথটা নিয়ে আমরা চিন্তা ভাবনা করছি। এবং যাতে আমি আবারও বলছি, পরীক্ষা নেওয়ার আমরা চেষ্টা করব,
সর্বশেষ সময় পর্যন্ত আমরা চেষ্টা করব। যদি না পারি বিকল্প পদ্ধতিতে আমরা হয়তো বা ফলাফল দিতে মানে অপারগ হয়ে আমরা বাধ্য হব। পদ্ধতি সেই কি, সময় সেই বিকল্প পদ্ধতি কি হতে পারে? এটা কি জুনিয়র সার্টিফিকেট এবং পঞ্চম শ্রেণীর যে পরীক্ষা হয় সেইটার ভিত্তিতে জেএসসির মূল্যায়ন এখনই করবেন? বলার সময় আসেনি, কারণ এটার একটা বিশেষজ্ঞ কমিটি গত বছর আপনারা জানেন আমরা পরীক্ষার ফলাফল দিয়েছিলাম জেএসসি এবং এইচএসসি, জেএসসি এবং এসএসসির আলোকে এইচএসসি রেজাল্ট দিয়েছিলাম জি, এবং সেটার জন্য একটা বিশেষজ্ঞ কমিটি, জাতীয় পরামর্শক কমিটি গঠন করা হয়েছিল। আমরা হয়তোবা সেই পরামর্শক কমিটির আবার সহায়তা নেব, সেই বিশেষজ্ঞরা আমাদেরকে পদ বাতলে। তবে এইটুকু বলতে পারি যে সেই পদগুলি আমরা আগে থেকেই তৈরি রাখবো, যাতে যদি এমন অবস্থা সৃষ্টি হয় যে আমরা পরীক্ষা নিতে পারছি না, তখন যেন আবার কমিটি করে সময় ক্ষেপণ না হয়। এই জন্য আমরা এই পদগুলি আগে থেকে আমরা তৈরি করে রাখবো, যদি আমরা পরীক্ষা নিতে না পারি যাতে সাথে সাথে আমরা বিকল্প পদ্ধতিতে চলে যেতে পারি। ধন্যবাদ এখনো জনাব এটা আহমেদ। আমরা আরেকটা প্রশ্ন করতে যাচ্ছি রাশেদা কে চৌধুরীকে। এই মহামারী তো শেষ মহামারী নয় এবং হয়তো ভবিষ্যতে আরো আসবে, তার জন্য কি প্রস্তুতি, বিশেষত শিক্ষা খাতের জন্য? এই জন্যই বলছি আমি, শিক্ষা খাতের জন্য সবচেয়ে বোধহয় বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে শিক্ষা খাত। সব প্রতিষ্ঠানই বা সব সংস্থাই চলেছে কম বেশি, কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানগুলো পুরোটা সময়ই বন্ধ ছিল এই 1.5 বছরে। দেখুন, অনেক ধন্যবাদ। আপনি ক্ষতির কথা বললেন। শিক্ষার যে ক্ষতি হচ্ছে সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। জীবন জীবিকার ক্ষতি দেখতে পাচ্ছি, অর্থনৈতিক ক্ষতি দেখতে পাচ্ছি, পূরণ পোষণ করার অনেক কিছু চেষ্টা করা হচ্ছে। শিক্ষার ক্ষতি যেহেতু দৃশ্যমান হচ্ছে না, সম্ভবত আমাদের অনেকের মধ্যেই এটার ক্ষতিটা যে কত দীর্ঘমেয়াদী হতে পারে সেটা আমরা ভাবতেই পারছি না। সরকার নানা বিকল্প চিন্তা করছেন, কিন্তু এই যে নেহাল আহমদ সাহেব যেটা বললেন, বিকল্প চিন্তা হচ্ছে, হয়তো বা আদর্শ বিকল্প হবে না, কিন্তু এই বিকল্পগুলো আমরা কিন্তু অনেক আগেই করতে পারতাম কিছুটা। প্রতিটি দেশ কিন্তু পৃথিবীর খুলে দিয়েছে, আবার বন্ধ করেছে, আবার খুলে দিয়েছে। এখন যেসব দেশে খোলা আছে তারা কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান খুলে রেখেছে। এখানে দুটো বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ, একটা রোড ম্যাপ দরকার আর ভ্যাকসিনেশন দরকার। জনাব নেহাল আহমেদ, আপনার কাছে আমার যে প্রশ্ন সেটা হচ্ছে যে ভবিষ্যতের জন্য আসলে আপনারা কি ভাবছেন কিনা? কারণ অনলাইন শিক্ষার কথা বলছি আমরা, এটা বাস্তবতা বাংলাদেশে যে আসলে এই মুহূর্তে সবাইকে অনলাইনে যুক্ত করা সম্ভব হচ্ছে না, সেই অবকাঠামো নেই বাংলাদেশে। এই বিষয়ে আপনারা ভাবছেন কিনা? আসলে খুবই সংক্ষেপে, আমাদের হাতে সময় খুবই কম। অনলাইন কার্যক্রম বাংলাদেশে চলছে সত্য, কিন্তু এটাও সত্য যে একেবারেই প্রান্তিক লেভেলে, বিশেষ করে পাহাড়ি এলাকা, হাওর এলাকা, দ্বীপাঞ্চল, এইসব অঞ্চলে কিন্তু অনলাইন কার্যক্রম বলতে গেলে 0% বলা যায়। কাজে এটা আমাদের মাথায় রেখে সমগ্র বাংলাদেশের চিন্তা প্রেক্ষিতে, যেহেতু এটা পাবলিক পরীক্ষার ব্যাপার, আমরা তো মূলত পাবলিক পরীক্ষা সংক্রান্ত নিয়ে যদি আমি কথা বলি, আমি পড়াশোনা কিভাবে চলবে সেটা আরেকজনের বিষয়, সেটা আমার বিষয় না। ঢাকা বোর্ড মূলত পরীক্ষা নিয়ে কাজ করে, সেই দৃষ্টিকোণ থেকে এই মুহূর্তে অনলাইনে পরীক্ষা বা এটা সম্ভব না, বাস্তবসম্মত না। তবে আর পড়াশোনার কথা যদি বলি, আমি বোর্ডের চেয়ারম্যান হিসেবে না, একজন শিক্ষক হিসেবে বলছি যে আমাদের বিকল্প বিভিন্ন রকম ভাবনা আমাদের আছে এবং খুব তাড়াতাড়ি সেগুলি কার্যকর হবে ইনশাল্লাহ। এবং আপনারা জানেন এর মধ্যে আমরা অ্যাসাইনমেন্ট জমা নেওয়া শুরু করেছি। অ্যাসাইনমেন্টের মাধ্যমে কিন্তু আমরা ছাত্রদেরকে আবার পড়াশোনায় ফিরিয়ে আনছি এবং আমি ছাত্র ছাত্রীদের এবং অভিভাবকদের বলবো যে যদি সম্ভব হয় আপনারা একটু এই অ্যাসাইনমেন্টগুলি খুব ভালোভাবে চর্চা যাতে আপনাদের ছেলে মেয়েরা করে সেই ব্যাপারে বিশেষ করে অভিভাবকরা একটু খেয়াল রাখবেন। ধন্যবাদ জনাব নেহাল আহমেদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। রাশেদা কে চৌধুরী, আপনাকে ধন্যবাদ। আমরা আশা করবো যে শিক্ষার বিষয়ে এটা সরকার নজর দেবে, কারণ সবচেয়ে ক্ষতিগ্রস্ত, আমি আবারও বলছি, সবচেয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে শিক্ষা খাত। আপনাকে ধন্যবাদ। এই ছিল আজকের মতো ইউটিউব স্পিকে, আমাদের সাথেই থাকবেন, দেখা হবে আবারও।